আরে আগে বইটা তাই তারপরে যাবো নি তাই আগে চালু করুক নাই 1 মাস নাকি চালু করছি। আচ্ছা, সবাইকে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, সবাইকে মিউট করে দিচ্ছি। ওরা আসলে আচ্ছা, আচ্ছা, ঠিক মিউট করে তারপরে একটু, ওরা আসলে যেটা সুবিধা দেওয়া হয় বুঝে না হয় ওরা। গাধাগুলাকে অনেক কিন্তু শিখাচ্ছি আমি, এরপরে ওরা এখনো করতে পারতেছে না। আর পয়সা ওকে ম্যাম, আপনি হচ্ছে শুরু করে দিতে পারেন এখন। আমি তো বলি। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমাকে একটু জানাই প্লিজ। আচ্ছা, আই গেস আমার স্ক্রিনটা ভিজিবল সবার কাছে। আচ্ছা, তো আমরা হচ্ছে সাধারণ জ্ঞান পার্টটা আজকে দেখবো। তো আমাদের হচ্ছে একই সাথে আমি কোশ্চেন অ্যান্সার দুইটাই হচ্ছে কি তোমাদেরকে করে দিব। ওকে, পশুপালন সমাজে কিসের প্রচলন ছিল না? তারপর আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে কোন পদার্থের, মানে ড্যাশ বা ফাঁকা চিহ্ন দিয়ে কোন পদার্থের দৃঢ়তা নেই। তাহলে আমরা কি জানি যে আমাদের হচ্ছে যেগুলা লিকুইড বা হচ্ছে তরল পদার্থ, এদের হচ্ছে দৃঢ়তা থাকে না। তাহলে অ্যান্সার দেখি যে আমাদের সরি। আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল যে পশুপালন সমাজে কিসের প্রচলন ছিল না। তাহলে আমরা কি দেখলাম? পশুপালন সমাজে মুদ্রার প্রচলন ছিল না। এরপরের প্রশ্ন আমাদের যে কোন পদার্থের দৃঢ়তা নেই। তাহলে আমরা কি জানি? তরল পদার্থের দৃঢ়তা নেই, কারণ তরল পদার্থ হচ্ছে কি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। এরপর ওয়েব ব্রাউজার একটি কি ধরনের সফটওয়্যার? ওয়েব ব্রাউজার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাদের বলছে? যে যাদের ক্ষেত্রে আমি ধরো ওয়েব ব্রাউজারে কি করতে পারি, যে কোনো কিছু সার্চ করতে পারি, কিছু নিয়ে আসতে পারি। তো এরকম হচ্ছে ওয়েব ব্রাউজার গুলাকে আমরা এই কারণে কি বলছি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। এরপরে পাচ্ছি হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? হিউয়েন সাং হচ্ছে চীনের পরিব্রাজক। হিউয়েন সাং এর একটা উনি হচ্ছে অনেক দেশ ঘুরেছে। পরিব্রাজক বলতে কি বোঝায়? যারা হচ্ছে পুরো পৃথিবী ভ্রমণ করে। এখন আমরা ইংলিশে যাতে ট্রাভেলার বলি বলি, ওরকম পরিব্রাজক তারা কি করতো? পায়ে হেঁটে, বা তোমার হচ্ছে অনেক আগের, যেহেতু তখন এত ভালো আমাদের কমিউনিকেশন সিস্টেম ছিল না, তো তখন আমরা কি করতাম? পায়ে হেঁটে দেখা যেত যে অনেকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। তো সেখানে কি বলছে? পরিব্রাজক বলতেছে তাদেরকে। তো হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিল? চীনের পরিব্রাজক ছিল। এরকম ধরো ইবনে বতুতা, উনিও দেখবে যে উনার কথা অনেক জায়গায় আসে। তো উনি এরকম অনেক অনেক জায়গায় ট্রাভেল করেছেন। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের কি বৃদ্ধি পায়? বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি আবার একটু এই পাঁচটার দিকে রিভিউ করি: পশুপালন সমাজে মুদ্রার প্রচলন ছিল না, তরল পদার্থের দৃঢ়তা নেই, ওয়েব ব্রাউজার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হিউয়েন সাং চীন দেশের পরিব্রাজক, আর বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হচ্ছে? আমাদের পৃথিবীর ওভারঅল টেম্পারেচার বা তাপমাত্রা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। যার ফলে আমাদের যে বরফ ছিল, বরফগুলো গলে যায়, এবং গলে কি হচ্ছে? পানির সাথে সমুদ্রের পানির সাথে মিশে আলটিমেটলি আমাদের সমুদ্র পৃষ্ঠের যে কি সমুদ্রের উচ্চতা আরো বেশি হয়। আমি এক্সাম্পল, বরফ গলে যাচ্ছে যার ফলে সমুদ্র। ওজোন স্তর বলতে কাদেরকে বোঝাচ্ছে? O3, মানে আমাদের নর্মাল যে অক্সিজেন, সেই অক্সিজেন হচ্ছে এভাবে থাকে না। অক্সিজেন যখন তোমার, অক্সিজেনকে আমরা O2 দিয়ে লিখি, যখন তার সাথে আরেকটা অক্সিজেন এসে যুক্ত হয় তাকে আমরা বলি O3। তো এই ওজোন স্তর কি করতেছে? পৃথিবীর চারপাশে তোমার একটা আহ স্তর বা তৈরি করে আছে, লেয়ারের মতো করে আছে। যার ফলে কি হয়? তাপমাত্রা আমাদের এখানে ঢুকতে পারে কিন্তু বেরোয় যাইতে পারে না। এবং ওজোন স্তর আমাদেরকে সূর্যের যে ইউভি বা অতি বেগুনি রশ্মি আছে, সেই অতি বেগুনি ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। তো এই ওজোন
স্তরটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণ থাকে, যেমন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, তারপরে হচ্ছে এরকম আরো অনেক ধরনের সিএফসির ব্যবহার, এই ধরনের অনেক কিছু ওজোন স্তর বৃদ্ধির জন্য দায়ী। একটা কোশ্চেন হলো পশু পাখি দায়ী কিনা, এটা মিথ্যা না সত্য সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে মিথ্যা, পারতেছে না। এরপরে পাচ্ছি প্রোগ্রামম ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ট্রু, সত্য। অ্যাডা লাভলেস হচ্ছে অনেক আগের, ব্রিটিশ আমলেরও আগে, তোমার 16 শতকের দিকে বা 17 ওরকম শতকে একজন হচ্ছে মহিলা বিজ্ঞানী ছিলেন। তো উনি হচ্ছে তোমার প্রোগ্রামিং ধারণা, উনি বিভিন্ন প্রোগ্রামিং এর যে একদম বেসিক জিনিস আছে সেগুলোর হচ্ছে ওনারা শুরু করছেন। অ্যাডা লাভলেস হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। উনি তখন যেই কাজ করে গেছেন, এরপরে পরবর্তীতে মানুষরা এসে, বিজ্ঞানীরা এসে ঠিক করছেন যে হ্যাঁ তাহলে এভাবে এভাবে প্রোগ্রামিং করা যায়। আয়তনে বাংলাদেশের সব থেকে বড় জেলা নারায়ণগঞ্জ, এটা কি সত্যি নাকি ভুল? এই জিনিসটা হচ্ছে মিথ্যা। আয়তনে বাংলাদেশের সব থেকে বড় জেলা নারায়ণগঞ্জ না। এরপরে হচ্ছে বাংলাদেশে গার্লস ক্যাডেট কলেজের সংখ্যা 2টা। এটা কি সত্য না মিথ্যা? এটা তোমরা সবাই জানো, যেটা হচ্ছে আমাদের মিথ্যা। বাংলাদেশে গার্লস ক্যাডেট কলেজের সংখ্যা হচ্ছে 3টা, মাইমিনসিং, ফেনী আর জয়পুরহাট। আর সর্বমোট ক্যাডেট কলেজ কয়টা? সর্বমোট ক্যাডেট কলেজ হচ্ছে 12টা, ছেলেদের 9টা আর মেয়েদের হচ্ছে 3টা। আরেকটা 10 নম্বর প্রশ্ন, যেটা পদ্মা নদীর আরেক নাম কীর্তিনাশা, এটা কি? এটা হচ্ছে সত্য। পদ্মাকে তোমার কীর্তিনাশা নামে ডাকা হয়। কেন কীর্তিনাশা নামে ডাকা হচ্ছে? কারণ হচ্ছে পদ্মা কি করে, যখন নদী ভাঙন হয়, তোমরা দেখছো কিনা জানি না, নদী ভাঙন হলে আশেপাশে সব যে মাটি ছিল, নদী অনেক স্রোতে হচ্ছে যেতে থাকে, যার ফলে কি হয়, আশেপাশে যে ঘর বাড়ি গাছপালা ছিল এরা সব ভেঙে নদীর মাঝে পড়ে যায়। তো কীর্তি মানে কি? কোনো কিছু একটা করা, কোনো একটা কর্ম। তো এই যে মানুষ এত কষ্ট করে ঘর বাড়ি বানাচ্ছে, একটা জনপদ তৈরি করতেছে, পদ্মা কি করতো, তার এই সর্বনাশা রূপ নিয়ে এই যেভাবে করে যখন চলে যাচ্ছে, তখন সব কীর্তি ধ্বংস হয়ে যাচ্ছে। নাশ মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। তো এই কারণে পদ্মার নাম ছিল কি কীর্তিনাশা। অনেক ভয়ঙ্কর রূপ সে ধারণ করত যখন তার নদী ভাঙন শুরু হইতো। এরপরের প্রশ্ন, অপশন দিয়ে, এটা এমসিকিউ, যে ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? আমরা জানি ষাট গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত। এর সাথে আরেকটা কোশ্চেন আসে, এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা এটা সার্চ করবে আজকে, যে ষাট গম্বুজ মসজিদ বলতেছে, কিন্তু ষাট গম্বুজ মসজিদের অ্যাকচুয়ালি গম্বুজ কয়টা? গম্বুজ কাকে বলে এটা কি জানো? গম্বুজ হচ্ছে মসজিদের যে একটা গোল টাইপের জিনিস থাকে না, উপরে পিলারের উপর একটা গোল্লা টাইপের থাকে, সেই গোল্লা জিনিসগুলাকে বলা হয় তোমার মানে গম্বুজ বলা হয়। তো ষাট গম্বুজ মসজিদে অ্যাকচুয়ালি গম্বুজ কয়টা? 60 থাকবে, তোমরা এটা আজকে খুঁজে বের করবা। ঠিক আছে। এরপরে হচ্ছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টা? বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে টোটাল 4টা। আচ্ছা, 1 মিনিট, সরি সরি। আচ্ছা সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যে কারণে আমি হচ্ছে করতে পারিনি। তো হচ্ছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র আমরা পাইলাম কত? 4। এবার আসো, যে হচ্ছে এরপরে হচ্ছে উত্তর খ, গ, গ। আচ্ছা, এখন দেখো, বাংলাদেশের এটা পেয়ে গেলাম, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সীমান্ত রয়েছে? তো মায়ানমারের সাথে বাংলাদেশের টোটাল তোমার সীমান্ত রয়েছে 3টা জেলার। এই 3টা জেলা কি কি তোমরা কি জানো? 3টা জেলা হচ্ছে রাঙামাটি, তারপর হচ্ছে রাঙামাটি একটা জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, ওই সীমান্ত টাইপের যে অঞ্চলগুলো। আর একটা নদী আছে, যে নদীটা কি মায়ানমার আর বাংলাদেশের মাঝ দিয়ে গেছে, তো মানে কি বলবো, দুইজনকেই হচ্ছে কি করছে। তো এই নদীটা হচ্ছে আমাদের, নাম হচ্ছে নাফ নদী। নাফ নদী হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশ আর হচ্ছে মিয়ানমার, এই দুইটা জিনিস। আরেকটা নদী আছে সাঙ্গু নদী। এই দুইটা কি বাংলাদেশ মিয়ানমার দুইজনের মধ্য দিয়ে হচ্ছে এই নদীটা পাস করছে। এরপরে হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা হচ্ছে দীর্ঘতম নদী আর একটা হচ্ছে বৃহত্তম নদী। তো দীর্ঘতম নদী কি? আমরা হচ্ছে জানি নীল নদ দীর্ঘতম নদী। বিবিসি এর পূর্ণরূপ কি? বিবিসি এর পূর্ণরূপ হচ্ছে, এখানে দেখো কি কি বলছে, ব্রিটিশ ব্রডকাস্টিং কাউন্সিল, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আর ব্রিটিশ ব্রডকাস্টিং কোঅপারেশন।
আচ্ছা তোমরা যারা হচ্ছে রেইজ হ্যান্ড করতেছো, তোমরা কি অ্যান্সার দিতে চাচ্ছ? এই কারণে যদি অ্যান্সার দিতে চাও তাহলে হচ্ছে তোমরা চ্যাট বক্সে লিখে ফেলো, ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটা? তো জাতিসংঘ এই জিনিসগুলো কেন তৈরি হয়েছে জানো? কারণ হচ্ছে আমরা জানি কি আমাদের টোটাল দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে তখন মানুষজনের মনে হয়েছে যে না, পৃথিবীতে তো অনেক অরাজকতা চলতেছে, সবাই তো অনেক মারামারি করে, যুদ্ধ করে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এমন কিছু একটা তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা কি করব, পৃথিবীটাকে আমরা সুন্দর করে তুলতে পারি, মানে সবাই যাতে মিলেমিশে থাকে, এরকম একটা ব্যাপার। তো তখন কি ছিল তোমার, এখন যেমন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস আমরা যেটাকে বলি, তখন এই জিনিস ছিল না। তখন তারা ভাবছে কি, যে আমরা হচ্ছে নতুন একটা কিছু করব, সেটার নাম ছিল কি লিগ অফ নেশনস। সো জাতিসংঘের পূর্বসূরি, পূর্ব মানে আগের আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটা ছিল? লিগ অফ নেশনস আগের আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে? আচ্ছা, তো হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের ও টেস্ট সিরিজ করে, এই জিনিসটা হচ্ছে আমাদের কোশ্চেন আসছে। তো এটার অ্যান্সার কি, আমরা অ্যান্সার গুলো আগে দাগায় দাগায় ফেলি, দেখো। 17 হচ্ছে, আচ্ছা, 17 বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে আর টেস্ট সিরিজ জয়লাভ করে, সেটা কি জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিরুদ্ধে হচ্ছে কি প্রথম জয়লাভ করছে। এরপর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটা? আমরা কিন্তু এটা জানি, বেনাপোল কি আমাদের হচ্ছে অনেক বড় একটা হচ্ছে স্থলবন্দর ছিল। তো বেনাপোল হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেনাপোল কোথায় অবস্থিত এটা কি জানো? বেনাপোল মানে যশোরের দিকে অবস্থিত, তোমরা এটা সার্চ দিয়ে দেখবে। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে? হিন্দু সমাজের বিধবা বিবাহের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কাহিনী কি তোমরা জানো? বা বিধবা বিবাহ এই ব্যাপারটা কি? প্রাচীনকাল বলতে ব্রিটিশ আমলেও এরকম ছিল যে মানুষ বিধবাদেরকে বিবাহ করতে চাইতো না। আরেকটা প্রথা ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। তো সতীদাহ প্রথা আমরা কাকে বলতেছি, যে যারা হচ্ছে কি বিয়ে করছে, হ্যাঁ, তো দেখা যেত কি কম বয়সে অনেক মেয়েদেরকে তোমার একটু বয়স্ক ধনী ব্যক্তিদের সাথে বিয়ে দিয়ে দিত। তো তখন কি করতো, বয়স্ক যেহেতু ওরা তো তাড়াতাড়ি মারা গেছে, এখন ওই সময় কি হইতো, যে এই যে মহিলারা যারা বেঁচে আছে তাদের কি করতো, তার হাজবেন্ডের সাথে তাকে হচ্ছে কি চিতায় জ্বালায় দিত। তো সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। এরকম একটা সময়ে বিধবা মেয়েদেরকে অনেক বাইন্ডিংস ছিল, যে তারা পেঁয়াজ খাইতে পারবে না, তারা মাছ মাংস খাইতে পারবে না, সারা জীবন তাদের খুব একদম সাদা জামা কাপড় পরে থাকতে হবে, এরকম একটা নিয়ম ছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছেন, এই নিয়মটা তো খারাপ, তো এটা ভাঙার জন্য উনি উনার নিজের ছেলের সাথে একজন বিধবা মহিলার বিয়ে দিছিল। তো এই জন্যই বলা হয় যে হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত যুদ্ধ কৌশল কোনটা ছিল? মুক্তিযুদ্ধের সময় গেরিলা যুদ্ধ কৌশল হচ্ছে ব্যবহার করা হতো। কেন হচ্ছে গেরিলা যুদ্ধ বলতে কি বোঝাচ্ছে? ধরো কিছু যুদ্ধ আছে পরমাণু যুদ্ধ, মানে নিউক্লিয়ার ওয়েপন যেটা ইউজ করে, ধরো অ্যাটম বোম মারলো, যেটা হচ্ছে জাপানের নাগাসাকি বা হিরোসাকিতে যেটা ব্যবহার করা হয়েছিল। তো ওগুলা ছিল কি আমাদের অ্যাটম বোম দিছে বা অর সামথিং, এগুলো হচ্ছে পরমাণু যুদ্ধ। সামুদ্রিক যুদ্ধ হচ্ছে সমুদ্রের মধ্যে ধরো যে যুদ্ধগুলো হয়ে থাকে, বিমান যুদ্ধ মানে বিমান থেকে আসতেছে। আর গেরিলা যুদ্ধ বলতে যেটা এরকম শুনছো না, কমান্ডো করে অনেকে, মানে কি পায়ে হেঁটে বা মানুষজন হচ্ছে একটু, দেখবা যে অনেকে যারা আর্মিতে হচ্ছে কি একটু ইন্টারেস্টেড আর্মির দিক নিয়ে বা এরকম কিছু, তারা দেখছো কি যে আর্মিতে যারা থাকে ওরা একটা সবুজ কালারের জামা পরে, একটু যে পাতার মধ্যে লুকায় থাকে, মুখে কি কি জানি ক্রিম মাখে কালো কালো। এই টাইপের যে যুদ্ধগুলো হয় সেগুলোকে বলে গেরিলা যুদ্ধ, মানে সাধারণ মানুষ হুট করে অ্যাটাক করতেছে, কোনো প্রি প্ল্যান নাই, অত বেশি অস্ত্র শস্ত্র নাই, কিন্তু তাদের বুদ্ধি মেধা আর হচ্ছে গিয়ে শক্তিতে তারা এমন ভাবে একটা হুট করে আচমকা যুদ্ধ করে যে ওই অপোনেন্ট যে আছে, প্রতিপক্ষ হচ্ছে মানে একটু হতবাক হয়ে যায় যে কি হলো, কোথা থেকে আসলো। তো মুক্তিযুদ্ধের সময় আমাদের গেরিলা যুদ্ধ মানে এরকম অতর্কিত হামলা করে করে আসলে আমরা যুদ্ধটা জিতছি। তো আমাদের যুদ্ধ কৌশল ছিল কি গেরিলা যুদ্ধ। প্রাণী কোষে কোনটি অনুপস্থিত থাকে? প্রাণী কোষে অনুপস্থিত থাকে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র তোমার যেটা
কি বলে উদ্ভিদ, উদ্ভিদ কোষে তোমার প্লাস্টিড থাকে। প্লাস্টিডের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্লোরোপ্লাস্ট দিয়ে মানুষ কি, মানুষ না মানে গাছ কি করে? খাবার তৈরি করে, খাদ্য উৎপাদন করে। তো এই জিনিসটা প্রাণীরা, আমরা কি জানি যে প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না, কারণ তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই। তার মানে কি প্লাস্টিড নেই। আর বাকি যেগুলো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই সবকিছু প্রাণী কোষে উপস্থিত থাকে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, বা হচ্ছে 46টা। ঠিক আছে। এরপর হচ্ছে নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? চাঁদ, পৃথিবী, মঙ্গল, প্লুটো। এর মধ্যে কোনটা ভিন্ন ধরনের? দেখো, পৃথিবী কি একটা গ্রহ, মঙ্গলও একটা গ্রহ, তাহলে ওরা তো এক ধরনের একটা শব্দ হলো। এখন প্লুটো আর চাঁদ, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স। এখন দেখো, প্লুটো কি? প্লুটো একসময় গ্রহ ছিল না? ও এক ধরনের গ্রহ ছিল। তাহলে 23-এর অ্যান্সার হচ্ছে ক। কারণ চাঁদ কি? চাঁদ হচ্ছে আমাদের একটা উপগ্রহ। চাঁদ বাদে বাকি তিনটা কি গ্রহ। এর মধ্যে প্লুটো আগে গ্রহ ছিল, এরপরে ওকে গ্রহর কাতার থেকে মনে হয় বাদ দিয়ে দিছে। কারণ ইউরেনাস, নেপচুন, প্লুটো। হম আমি এটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেলাম, মনে হয় প্লুটোকে নিয়ে একটু ঝামেলা আছে, কিন্তু ওরা তিনজনই হচ্ছে গ্রহর কাতারে পড়ে। আর চাঁদ হচ্ছে তোমার উপগ্রহ। ঠিক আছে। এরপরে হচ্ছে সবুজ উদ্ভিদে কোন প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়? সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়। এই জিনিসটা মাত্রই পড়লাম। তো সালোক সংশ্লেষণে কোনটা কাজ করে? ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষণে তোমার হেল্প করে। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেয়া হয়? নোবেল পুরস্কার দেয়া হয় তোমার আহ 6টা। 6টা ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেয়া হয়। দেখবা যে শান্তিতে নোবেল পুরস্কার দেয়, অর্থনীতিতে দেয়, এরপরে হচ্ছে বিজ্ঞানে অবদানের জন্য হচ্ছে দেয়। এরকম তোমার হচ্ছে 6টা টোটাল ক্ষেত্র আছে। তোমরা আজকে খুঁজে বের করবা যে এই 6টা টোটাল ক্ষেত্র কি কি, এবং লাস্ট ইয়ার কাদেরকে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই জিনিসটা তোমরা রিসার্চ করবে, একটু ঘাটাঘাটি করে খাতায় সুন্দর করে লিখে রাখবা, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে সংক্ষেপে উত্তর আসছে যে বীর প্রতীক কাকুন বিবি কোন সম্প্রদায়ের নারী? মুক্তিযুদ্ধে তো নারীরাও অংশগ্রহণ করছিল। তো এর মধ্যে কয়েকজন আছে যারা তোমার পুরস্কার পাইছে, মানে সম্মাননা পাইছে। যেমন কাকুন বিবি, উনি সেতারা বেগম একজন আছেন। তো হচ্ছে কাকুন বিবি আমাদের খাসিয়া সম্প্রদায়ের নারী, মানে উনি উপজাতি ছিলেন। উপজাতি বা আদিবাসী যাই বল, ওনারা হচ্ছে খাসিয়া সম্প্রদায়। বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম আরব দেশের নাম কি? প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। এরপরে কাপড়ের কোন রং তাপ বিকিরণ ও শোষণ করতে পারে সব থেকে বেশি? তো কাপড়ের মধ্যে বিকিরণ আর শোষণ, শোষণ মানে কি একদম করে নিবে। কালো রং দেখবা সব রংকে শোষণ করে ফেলে, আর সাদা রং হচ্ছে সব লাইটকে বের করে দেয়। তো তাহলে সব থেকে বেশি তাপ, আর দেখবে অনেক বলে কি যে গরমের দিনে কালো জামা পরতে হয় না, কারণ গরমের দিনে কালো জামা পরলে কি বেশি বেশি তাপ শোষণ করবে, সো বেশি বেশি হচ্ছে ওর গরম লাগবে। তাহলে সব থেকে বেশি তাপ শোষণ আর বিকিরণ দুইটাই কে করে? কালো রং করে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? 35 জনের বিরুদ্ধে মামলা দেয়া হয় আগরতলা ষড়যন্ত্র। আগরতলা ষড়যন্ত্র মামলাটা কি? যে আমরা তো জানি যে এরকম ধরো মুক্তিযুদ্ধ আমাদের হয়েছিল, মুক্তিযুদ্ধের আগে এরকম একটা সশস্ত্র একটা অভ্যুত্থানের চেষ্টা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তো তখন হচ্ছে আগরতলা ষড়যন্ত্র, এই একটা মিথ্যা মামলা দেয়া হয়, যে হচ্ছে দেশদ্রোহী টাইপের আখ্যায়িত করা হয় 35 জনকে, এবং তাদের হচ্ছে ফাঁসির রায় হবে, এরকম একটা ব্যাপার ছিল। এই ষড়যন্ত্র মামলার বানচাল করার জন্য, এই জিনিসটা যাতে থেমে যায়, এই কারণেই তারপরে কি হয়, পরবর্তীতে 1969 সালে গণ অভ্যুত্থান হয়। তো হোমার কোন ভাষার কবি? হোমার হচ্ছে গ্রিক কবি। বুঝছো? হোমার কি করছে, হোমারের ওডিসি অনেক ফেমাস একটা বই। গ্রিক যে অনেক দেব দেবতা আছে, যেমন পোসাইডন, জিউস, এরপর হচ্ছে অ্যাথেনা, তারপর হেরা, এরকম বিভিন্ন ধরনের, বা হচ্ছে হেলেন অফ ট্রয়, তোমরা শুনছো কিনা আমি জানি না। তো হচ্ছে এরকম তোমার যে মাইথোলজি বা পুরাণ বলা হয়, যে আমরা পড়ি না ঠাকুমার ঝুলি আগের দিনের গল্প টল্প, এই ধরনের যে তোমার মিথোলজি নিয়ে কাজ করছে। তো হোমার হচ্ছে এরকম তোমার মহাকাব্য লিখছে। তো ওনার একটা ফেমাস বই হচ্ছে ওডিসি। তাহলে হোমার কোন ভাষার কবি? গ্রিক ভাষার কবি। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দিন? এই যে মাত্র বললাম যে পারমাণবিক যুদ্ধ, যেগুলা অ্যাটম বোমা ফেলানো হয় বা কিছু, তো এই যে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় 6 আগস্ট 1945 সাল। 1945 সালে কিন্তু আমাদের কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, 1944 থেকে 45 সালে। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন, শিল্প বিপ্লব শুরু হয় প্রথম কোন দেশে? তো শিল্প বিপ্লব শুরু হয় যুক্তরাজ্যে। যুক্তরাজ্য বলতে ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা ব্রিটেন বলে, গ্রেট ব্রিটেন বলে জানি।
এরপরে তোমার হচ্ছে 2027 সালের ক্রিকেট বিশ্বকাপে মোট কয়টি দল খেলবে? তো 2027-এর ক্রিকেট বিশ্বকাপে মোট 14টি দল হচ্ছে আমাদের খেলবে। সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র যুগের। তাম্র মানে কি? তাম্র মানে তামা। তো যেই সময়টায় যেই সভ্যতায় তামা অনেক বেশি ব্যবহার করা শুরু হয়েছে সেটাকে বলা হচ্ছে কি তাম্র সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতা হচ্ছে কি তাম্র যুগের ক্ষেত্রে হয়েছিল, অনেক বেশি তামার ব্যবহার করা হতো ওই সময়। সার্কভুক্ত দেশের সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটা? শীর্ষ দেশ হচ্ছে কি মালদ্বীপ। এরপরে হচ্ছে কোশ্চেন তোমার, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? তাহলে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে আছে? দক্ষিণ অঞ্চল। এশিয়ার তো অনেক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তো আমরা কি দক্ষিণ সাইডটাতে অবস্থান করতেছি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। তোমরা হচ্ছে দেখবা যে পুন্ড্রনগর বলে একটা নগর ছিল, ওটা হচ্ছে কি তোমার এই যে এটা ছিল পুন্ড্র রাজ্যের রাজধানী বা এরকম পুন্ড্রনগরী। আর এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই দেখবা। এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। লুই আইকানের মৃত্যু নিয়ে একটা আছে যে উনি হচ্ছে গিয়ে আহ ট্রেনে ট্রেনে হার্ট অ্যাটাক করে মারা যান। কোন একটা বইয়ে আমি ওইটা পড়ছিলাম যে উনি হচ্ছে গিয়ে খুব সুন্দর মৃত্যু ওনার হয়নি, মানে খুবই দুঃখজনক একটা মৃত্যু হয়েছিল লুই আইকানের। উনি কি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? আচ্ছা, একটু ধারণা করে বলো তো এটা কি হইতে পারে? ফুসফুস দিয়ে কি করি আমরা? হচ্ছে শ্বাস প্রশ্বাস, আমরা হচ্ছে কি শ্বাস ত্যাগ করতেছি, গ্রহণ করতেছি। তো আমরা হচ্ছে প্রশ্বাস নেই আর নিঃশ্বাস ত্যাগ করি। তো হচ্ছে বাংলাদেশের ফুসফুস তাহলে আমরা কাকে বলতেছি? যা গাছপালা বা বন জঙ্গল টাইপের অঞ্চলগুলোকে আমরা কি করি? ফুসফুস বলি। যেমন পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজনকে। তাহলে বাংলাদেশে এরকম বন জঙ্গল কিছু একটাকে তো ফুসফুস বলা হবে। তাহলে বাংলাদেশের সব থেকে বড় বন কোনটা? সুন্দরবন। তাহলে বাংলাদেশের ফুসফুসকে সুন্দরবন। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে টোটাল 3টা। আর আমরা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম তো জানি সবে, এরকম আরো 2টা আমাদের বিমানবন্দর আছে। তাহলে এই জিকের পার্ট থেকে আমরা কিন্তু আজকে টোটাল 40টা জিকে সলভ করে ফেলছি, মডেল টেস্ট। ঠিক আছে? তো আই গেস তোমরা সবাই হচ্ছে গিয়ে খেয়াল করছো সবাই। এবং জিকে এগুলো পড়ানোর পাশাপাশি আমি এক্সট্রা অনেক কিছু তোমাদেরকে বলছি, কতটুকু মনে আছে আমি জানি না। কিন্তু মনোযোগ দিয়ে যদি করে থাকো তাহলে হচ্ছে তোমাদের মানে অনেক কিছু জানতে পারছো বলে আমার ধারণা। এই তো, তাহলে মডেল টেস্ট সলভ করে ফেললাম। এবার আমরা কি করব, আমাদের ক্লাসের পড়াতে যাব, যে সায়েন্সের। আমরা আমরা আজকে কি পড়বো? 11-12 চ্যাপ্টার, বল এবং সরল যন্ত্র আর পৃথিবীর উৎপত্তি ও গঠন। এই 2টা চ্যাপ্টার হচ্ছে আজকে আমাদের পড়তে হবে। তোমরা কি আজকে বুঝছো সবকিছু? তোমাদের কি বোরিং লাগতেছে পড়া? বলো তো একজন, মুনিফ। নো মিস, ভালো লাগতেছে, আচ্ছা ঠিক বুঝছি আছে। সব। ওকে ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো? বল আর সরল যন্ত্র, এই জিনিসটা। তো তোমাদের কাছে যদি বই থাকে আমি বলবো যে তোমরা হচ্ছে বইটা একটু সামনে নিয়ে রাখো। অনেক সময় পড়াইতে পড়াইতে আমি ইম্পর্টেন্ট যদি কোনো লাইন আসে সেই লাইনগুলোকে তোমরা কি করবা, দাগাই ফেলবা। তো বল কাকে বলা হয়? বল হচ্ছে কোনো বস্তুর গতি অবস্থার পরিবর্তন করতে যে প্রভাবটা প্রয়োগ করতে হবে তাকে বল বলা হয়। বল প্রয়োগে স্থিতিশীল বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু কি হয়? স্থিতিশীল হচ্ছে বা তার গতির পরিবর্তন হচ্ছে। আর এই বল প্রয়োগটাকে সম্পন্ন করার জন্য, সহজ করার জন্য যে কাজটা করা হয় সেটাকে বলা হয় কি? যন্ত্র। ধরো একটা পাথর সরাইতে চাচ্ছ, তো যদি একটা পাথর সরাইতে 100 জন মানুষের মতো লাগে, কিন্তু এটাকে যদি একটা তুমি মেশিন নিয়ে আসো, ওই মেশিনটা দিয়ে করতে কি তোমার কাজ সহজ হয়ে যাবে। তাহলে মেশিনটা কি? যন্ত্র। যন্ত্র দিয়ে কি করতেছি আমি? বল প্রয়োগের কাজটাকে সহজ করতেছি। তো এই যন্ত্রের মধ্যে অনেক ধরনের যন্ত্র আছে, কিছু আছে সরল যন্ত্র, কিছু আছে কঠিন মানে জটিল টাইপের যন্ত্র, সেগুলো হচ্ছে আমরা দেখবো। তো বল প্রয়োগের সাথে কি হয়? 2টা জিনিস আমাদের জড়িত থাকে, একটা হচ্ছে ধাক্কা অথবা টান। তো এই ধাক্কা বা টানটাই কি? মূলত হচ্ছে বল।
তো বস্তুর উপর আমাদের বলের বিভিন্ন প্রভাব আছে। যেমন ধরো একটা ইরেজার বা একটা রাবারকে যদি তুমি মোচড়াও, তুমি যদি ওটাকে চাইলে ছোট করতে পারো, চাইলে টানলে বড় হইতে পারে, একটু মোচড়ালে একটু সেই হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় তার শেপটা। তো এটা কি? এটা হচ্ছে বস্তুর উপর বলের প্রভাব। তো দেখা যায় আবার তুমি হচ্ছে ধরো একটা হাতের মার্বেল তুমি ছুঁড়ে দিছো, তো ছুঁড়ে দিলে কি হবে, দেখবা যে মার্বেলটা নর্মাল ছিল, ফার্স্টে শান্তশিষ্ট ছিল। তুমি যখন মার্বেলটা তুমি ছুঁড়ে দিছো, বা তুমি ওই যে মার্বেল খেলে না অনেকে, এক মার্বেল দিয়ে আরেকটা মার্বেল হচ্ছে টোকা দিতে হয়, ছুঁড়ে দিতে হয়, তখন কি হয়, যেই মার্বেলটা মাটিতে ছিল ও তো নিজের মতো ছিল সুখে শান্তিতে। তুমি যখন আরেকটা মার্বেল ছুঁড়ে দিছো, সে কি করছে, তার গতি একটা চলে আসছে, বা সে হচ্ছে জায়গা পরিবর্তন করছে। তো এটাও কেন হয়েছে? এটা হচ্ছে বল প্রয়োগের ফলে হয়েছে। একাই হচ্ছে গতিতে হচ্ছে চলতে থাকবে, এবং যতক্ষণ না সে চলতে থাকে, চলতে চলতে একটা সময় কি হয়, স্টপ হয়ে যায়। কখন স্টপ হয়ে যাচ্ছে? তোমার মনে হইতে পারে যে আমি তো ওকে কোনো বল প্রয়োগ করিনি, আমি তো থামার জন্য ওকে বলিনি, ও থামছে কেন? তো কেন থামে, যে যখন একটা বল তুমি গড়াই দিছো মাটিতে, মাটির কি হয়, একটা ঘর্ষণ বল আছে। তো মাটি কি করে, দেখবে তুমি যদি একটা টেবিলের উপর দিয়ে একটু ঘষাঘষি করো, দেখবে একটু রাফ সারফেস। তো তুমি উল্লেখযোগ্য একদম প্রত্যক্ষ কোনো বল প্রয়োগ না করলেও, যখন তুমি কোনো একটা মার্বেল বা কোনো কিছু গড়ায় গড়ায় যাইতে থাকে একা একা, তার পাশাপাশি কি হয়, কিছু প্রতিরোধ টাইপের বল তৈরি করে, যে হচ্ছে বাধা দেয়, বাধা দানকারী বল। এই বলগুলোর জন্য কি হয়, সে আস্তে আস্তে একসময় গতি কমে যায়, তারপর একসময় থেমে যায়। তো যদিও চোখে দেখি না সেই বল, কিন্তু আসলে কিন্তু কাজ করতেছে। তো হচ্ছে এই উদাহরণগুলো যে বললাম, এগুলো থেকে আমি কি কি জিনিস জানতে পারি, এই পয়েন্ট চারটা তোমরা একটু মনে রাখবা। কোন স্থির বস্তু গতিশীল, এবং গতিশীল বস্তু স্থির হতে চায়। চলন্ত বস্তুর গতি বাড়তে বা কমতে পারে। চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তন হয়। কোন বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন হয়। তাহলে হচ্ছে আরেকটা এরকম ভাবে তোমরা চিন্তা করতে পারো, যে বাস যখন ব্রেক করে, ব্রেক করলে কি হয়, আমরা সামনের দিকে একটু ঝুঁকে আসি না? হঠাৎ করে হার্ড ব্রেক করলে আমরা একদম সামনের দিকে চলে আসি। তো কেন আমি সামনের দিকে চলে আসলাম? কারণ কি, তুমি তো বসেছিলা, স্থির হয়েছিল, তো তোমার বডির উপরের পার্টটা কি কোনো হচ্ছে ব্যালেন্সের সাথে নাই। তো দেখা যাচ্ছে কি, যখন হঠাৎ করে ব্রেক কষে, তুমি তো গতির মধ্যে ছিলা, বাসের সাথে তুমি হচ্ছে গিয়ে গতিতে চলতেছিলা। বাস যখন হঠাৎ করে থেমে যাচ্ছে, তোমার বডি কি চলন্ত ছিল, হঠাৎ করে সে একটা ঝাঁকি খাইছে, মানে আচ্ছা সে ম্যাম, চলন্ত থেকে মানে একটু হঠাৎ করে ইন্টারাপ্ট করি গেছে। ম্যাম। জি জি। আপনি মনে হয় নতুন স্ক্রিনটা শেয়ার দেন নাই, না? এটা একটু শেয়ার দিতে হবে, আগের ও স্ক্রিনটা। আচ্ছা, সরি সরি। ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ। ওকে। এটাই। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আসো। এখন হচ্ছে আমরা এই যে চারটা পয়েন্ট পাচ্ছি, এটা বললাম যে আমরা যখন বাস ব্রেক করলাম, তাহলে কেন হচ্ছে আমাদের এই যে হঠাৎ করে এরকম ঝাঁকিটা খাচ্ছি? কারণ আমরা একটা চলন্ত অবস্থাতে ছিলাম, বাস চলতেছিল, আমরাও চলতেছিলাম। হঠাৎ করে যখন বাস থেমে গেছে, আমাদের বডি কি গতিশীল থাকতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ তাকে জোর করে স্থির করে ফেলছে। সো কি হয়েছে, সে ধাক্কা খাইছে। এরপরের পার্ট কি, চলন্ত বস্তুর গতি বাড়তে বা কমতে পারে, এটা আমরা জানি, গাড়ির ক্ষেত্রেই চিন্তা করো। এরপর চলন্ত বস্তুর কি গতির দিক পরিবর্তন হতে পারে। কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন কি বল প্রয়োগের ফলে হয়। এই যে ইরেজারকে যখন আমি টানাটানি করতেছিলাম, ওকে শেপ চেঞ্জ করতে চাচ্ছিলাম, তাহলে কি বল প্রয়োগের ফলে ওর আকার আকৃতি পরিবর্তন হচ্ছে। তো আমরা এভাবে করে বলতে পারি যে বল কাকে বলে। বল হচ্ছে কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল, মানে যে কারণে, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি আকার আকৃতি পরিবর্তন করতে চায়, তাকে কি বলা হয়, বল বলা হয়। এবার আসো সরল যন্ত্রের ক্ষেত্রে। ধরো এই যে এখানে দেখো একটা লোক, আমরা হচ্ছে সিসো খেলছি না সবাই, বা হচ্ছে আমি বাংলায় ছোটবেলাটাকে ঢেকি খেলা বলতাম, অ্যাকচুয়াল সুন্দর বাংলাটা আমার মনে নেই। সিসো কোনটা, ওই যে মাঝখানে তোমার লিভারের মতো থাকে, দুই পাশে দুইজন বসতে পারে, একজন উঠে একজন নাম, এই টাইপের যে যন্ত্রটা মানে খেলতাম, সেটাকে বলা হয় সিসো। ওইটা কি এক ধরনের সরল যন্ত্রের উদাহরণ। কারণ সরল যন্ত্র দেখো কিছুই নেই, এই লোকটাকে যদি তুমি দেখো, একটা জাস্ট তক্তার মতো কাজ করতেছে, আর মাঝে তোমার একটা কিছু দিয়ে ভারসাম্য রক্ষা করা হচ্ছে। তো এই জিনিসটার উপর ধরো এই পাথরটাকে আমি উঠাইতে যাচ্ছি, হাত দিয়ে যদি ডিরেক্ট উঠাইতে চাই, আমার কি হতো, অনেক কষ্ট করা লাগতো, অনেক বেশি বল প্রয়োগ করা লাগতো। কিন্তু এই লিভার মানে এই তক্তাটা ব্যবহার করার ফলে কি হচ্ছে, লোকটা একটু ফোর্স প্রয়োগ করতেছে বা একটু বল প্রয়োগ করতেছে, কিন্তু আমার পাথরটাকে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। তাই কি হচ্ছে, সরল যন্ত্র ব্যবহার করার ফলে কম বল প্রয়োগে অধিক কাজ করা সম্ভব হয়েছে।
তাহলে লোহা বা কাঠের দণ্ডের ঠেস দিয়ে কাজ করা, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় ষড়যন্ত্র। তো কাজকে সহজ করার জন্য দৈনন্দিন জীবনে আরো আরো নানান ধরনের ষড়যন্ত্র ব্যবহার করতে পারি। তো এই ষড়যন্ত্রের এক্সাম্পল গুলা বা উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার, এগুলা কি একদম দেখতে খুব সহজ একটা জিনিস। এই জিনিসগুলাকে ইউজ করে কি আমরা অনেক বড় বড় কাজ করতে পারতেছি। তো এদেরকে বলা হচ্ছে কি সরল যন্ত্র। আর যন্ত্রগুলোর সাধারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে বিশেষ কোনো কৌশল প্রয়োগ করে কাজকে সহজ করা যায়। তো কি কি কৌশল, মানে ওরা কি করতেছে আসলে? যেমন প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। তুমি ধরো বলের একটা ইউনিট আছে, বলের ইউনিট হচ্ছে নিউটন। যে আমি ধরো 10 নিউটন চাপ প্রয়োগ করলাম, তো দেখা যাচ্ছে যে একটা পাথরকে উঠাইতে আমার ধরো 100 নিউটন বল প্রয়োগ করা লাগতো। কিন্তু আমি কি করতেছি, এই সরল যন্ত্র ব্যবহার করে, লিভার ব্যবহার করে 10 নিউটনের 10 নিউটন বল প্রয়োগ করে আমি 100 ওজনের একটা পাথর উঠাই ফেলতেছি। তো তাহলে কি করতেছে, আমার বলটাকে কি 10 গুণ বৃদ্ধি করে দিল না? তাহলে যন্ত্র ব্যবহার করার ফলে আমাদের প্রযুক্ত বল কয়েক গুণ বৃদ্ধি পায়। কম বল প্রয়োগে কোনো কাজকে সম্পন্ন করে, বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। আমি যে দিকে দিতে চাচ্ছি সেই দিকটাতেই হচ্ছে বলটাকে আমি প্রয়োগ করতে পারতেছি। কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন। আর গতি আর দূরত্ব বৃদ্ধি করতেছে। এবার হচ্ছে লিভার। লিভার একটা ষড়যন্ত্র আমরা পাইছি। আরো কি কি ষড়যন্ত্র ছিল? কাঁচি ছিল, শাবল ছিল, হাতুড়ি ছিল, কপিকল ছিল। আচ্ছা, তো লিভারটা কিভাবে কাজ করে দেখো। এই যে একটা আমি পাইলাম, দেখো একটা সূত্র দেয়া আছে যে যান্ত্রিক সুবিধা সমান ভার ডিভাইডেড বাই প্রযুক্ত বল। তো লিভার কি করে? লিভার কোনো বস্তুকে কম বল বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সাহায্য করে। তো লিভারটা কিভাবে হচ্ছে, এই যে একটা তক্তা থাকবে, ওটাকে যদি তুমি মাঝে একটা ভার রাখার মতো একটা জিনিস তৈরি করো, তাইলে একটা লিভার। এই লিভার তুমি চাইলে এখনই বানাইতে পারো। ধরো একটা স্কেল নাও, স্কেল নিয়ে মাঝে ধরো তুমি একটা পানির বোতল রেখে তুমি উপরে স্কেলটা রেখে দাও, তাইলে দেখবে ওটা একটা লিভার হয়ে গেছে। তো লিভার কি অনেক সহজ একটা জিনিস। তো লিভার ব্যবহারের একটা সাধারণ উদাহরণ কি? সেটা হচ্ছে শাবলকে ইট বা পাথরের উপর ভর করে কোনো ভারী বস্তুকে উঠাতে সাহায্য করা। তাহলে এটা কি? এটা আমাদের লিভারের একটা সাধারণ উদাহরণ। তো এই এমসিকিউ, সরি, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমরা একটু মার্ক করে রাখো, যে যান্ত্রিক সুবিধা সমান ভার ডিভাইডেড বাই কি প্রযুক্ত বল। তো যান্ত্রিক সুবিধা মানে কতটুকু তুমি সুবিধা পাচ্ছ, কতটুকু বল প্রয়োগ করার ফলে কতটুকু ভার উঠাচ্ছ, এই যে তোমার অনুপাতটা, তাকে আমি কি বলতেছি? যান্ত্রিক সুবিধা। যে আগে যেটা করতে কষ্ট হইতো সেটা থেকে একটু তুমি কম পাচ্ছ, একটু সুবিধা পাচ্ছ, ফ্যাসিলিটি পাচ্ছ, তো এটাই যান্ত্রিক সুবিধা। তো যান্ত্রিক সুবিধা কি এর উপর নির্ভর করতেছে? সেটা হচ্ছে বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য। সেটা আমি তোমাদেরকে একটু লিখে আমি দেখাচ্ছি, এক মিনিট। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে আমার লিভার, দুই সাইডে দুই ধরনের জিনিস গেছে। এখন আমাকে এখানে কি বলতেছে? বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য। তাহলে বল কি, ধরো আমি এখানে আছি, এখানে দাঁড়ায় আছি, ঠিক আছে, এখানে একটা মানুষ আছে। সেই মানুষটা কি করবে? এই সাইডটাতে বল প্রয়োগ করবে। বলকে আমরা ফোর্স, ইংলিশে ফোর্স বলি, সেটাকে এফ দিয়ে লেখা হয়। আচ্ছা, আর এখানে ধরো একটা ভারী বস্তু আছে, ধরো এখানে একটা পাথর আছে, ঠিক আছে। তো বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য, বল কি, আমি কতটুকু ফোর্স দিচ্ছি, কতটুকু বল দিতেছি। তো ধরো বল আমি দিচ্ছি হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। আর বল বাহুর দৈর্ঘ্য কি, এই যে লিভার এই মিড পয়েন্ট থেকে এতটুকু যে আমি দূরত্ব পাচ্ছি, সেটা কি আমার বল বাহুর দৈর্ঘ্য। আর এই যে ভার যেখানে ছিল, সেখান থেকে এতটুকু যে দূরত্ব আসতেছে, সেটা কি ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু কি ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য। এরকম যখন হবে তখন আমি কি যান্ত্রিক সুবিধা আদায় করতে পারবো। তো এই যে ভার ডিভাইড বাই বল ইকুয়ালস টু কি বল বাহুর দৈর্ঘ্য ডিভাইড বাই ভার বাহুর দৈর্ঘ্য। সেই জিনিসটা আমরা আই গেস বুঝছি সবাই। এবার আমাদের আসতেছে যে হচ্ছে লিভারের শ্রেণী বিভাগ। লিভার কয় ধরনের হইতে পারে? লিভার আমাদের 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, আরেকটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার কি বলতেছে? সে কি করে? ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। ফালক্রাম মানে হচ্ছে এই যে এই জিনিসটা, এটাকে আমি হচ্ছে বলতেছি কি ফালক্রাম বা ফালক্রাম বলতে, ঠিক আছে। এই ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল আর ভরের মাঝে থাকে। তাহলে দেখো এই যে আমি চিত্রটা আঁকছিলাম, সে কি, সে এই ফালক্রামটিকে একদম মাঝে আছে। তাহলে কি সে আমাদের এক প্রথম শ্রেণীর লিভার।
এখন তাহলে আর একটু চিন্তা করে দেখো প্রথম শ্রেণীর লিভার আর কোনগুলা কোনগুলা হইতে পারে। আমাদের কেচি কি হইতে পারে বলো তো? কেচিটা কি? এই পাশে একটা পার্ট থাকে, এই সাইডে আরেকটা থাকে, মাঝখানে কি ফালক্রামটা থাকতেছে না, যে জিনিস দিয়ে উপরের আর নিচের জিনিসটা জয়েন হয়ে আছে। তাহলে কেচি কি আমার হচ্ছে এক ধরনের প্রথম শ্রেণীর লিভার। সাঁড়াশি, সাঁড়াশি কি? দেখবা যে কোনো কিছু ওঠানোর ক্ষেত্রে, গরম কোনো কিছু উঠাইলে অনেক সময় দেখো লোহার একটা জিনিস, বা যখন আরো বড় হবে দেখবে যে কেমিস্ট্রিতে তোমাদের সাঁড়াশি টাইপের জিনিস ইউজ করতে হয়, যেটাও হচ্ছে তোমার দুই পাশে দেখতে এরকম থাকে। এই যে একটা সাইড, এই যে একটা সাইড, মাঝে তোমার হচ্ছে একটা জয়েন্ট থাকে, আবার এদিকে হচ্ছে গিয়ে দুইটা চলে। তো এই যে দুইটা সাইড দিলাম, এই দুইটা হচ্ছে তোমার আঙুল দিয়ে তোমার এই দুইটা লেজের মতো জায়গা ধরতে হয়। আর এই যে সামনের দিকে একটু বাঁকানো সাইডটা দিলাম, এটা দিয়ে কোনো কিছুকে ধরা হয়। তো ধরো একটা গরম পাতিল তুমি তুলতে পারতেছো না, তখন সাঁড়াশিটা দিয়ে এভাবে করে চাপ দিলেই ওই উপরের বাঁকানো মাথাটা ক্লোজ হয়ে যায়, যার ফলে তুমি জিনিসটা হচ্ছে উঠাতে পারতেছো বা ধরতে পারতেছো। তো তাইলে সাঁড়াশির মাঝেও কি ফালক্রামটা মাঝে থাকে, তাহলে সাঁড়াশি একটা প্রথম শ্রেণীর লিভার। সিমিলারলি নলকূপের হাতল, নিক্তি, পানি সেচের দোন, ঢেকি, এই সবকিছু প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার কি? যাদের হচ্ছে মাঝখানে ভার থাকবে, আর ফালক্রাম কি করে দুই প্রান্তে অবস্থান করে। যেমন হচ্ছে জাতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয়, ভারটা মাঝখানে থাকে, আর ফালক্রাম হচ্ছে দুই সাইডে থাকতেছে, দুইটা প্রান্তে থাকতেছে। তো এদেরকে বলা হয় কি দ্বিতীয় শ্রেণীর লিভার। এবার আসো তৃতীয় শ্রেণীর লিভার কারা। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে প্রযুক্ত বল মাঝে কার্যকর হয়। তাহলে কিভাবে মনে রাখতে পারি? প্রথম শ্রেণীর লিভারে ফালক্রাম মাঝে থাকে, বা প্রযুক্ত বল হচ্ছে প্রযুক্ত বল আর ভরের মাঝখানে থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারে ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রযুক্ত বল মাঝে থাকে, আর ফালক্রাম কি হয়, দুইটা প্রান্তে অবস্থান করে, ফালক্রাম আর ভার। তো এখন এদের দ্বারা কিভাবে আমি কাজকে সহজ করতে পারি, এই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো প্রথমত কাঁচি, কাঁচি দিয়ে কিছু উক্ত বস্তু যত বেশি হচ্ছে গিয়ে আহ কি বলে, উক্ত বস্তুকে যত বেশি ফালক্রামের কাছে রেখে কাটা যাবে তত কাটা সহজ হবে। তার মানে এখানে কি, ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হয়, এই লাইনটা তোমরা দাগায় ফেলো, যে ভারবাহুর দৈর্ঘ্যকে কমানোর চেষ্টা করে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। তাহলে এরপর থেকে যখন কাঁচি দিয়ে কোনো কিছু কাটাকাটি করবা, চেষ্টা করবা যেটা কাটতেছো সেটা ফালক্রাম, মানে ওই যে জয়েন্টটা যে আছে জয়েন্টের কাছাকাছি রেখে কাটার জন্য। সেকেন্ডলি জাতি, জাতি আমি কি পাইছি, জাতি হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে সেখানে ফালক্রাম কি দুই পাশে থাকতেছে, প্রান্তে থাকতেছে। তাহলে জাতির ক্ষেত্রে কি হচ্ছে, সুপারিকে যত বেশি ফালক্রামের কাছাকাছি রাখা যায়, তত বেশি কি আমার সুপারি কাটতে কম বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কি ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যাচ্ছে। 3 নাম্বার চিমটা, চিমটা কি তৃতীয় শ্রেণীর লিভার। তো চিমটার ক্ষেত্রে কি হচ্ছে, বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা হয়। তাহলে যে কোনো লিভারের ক্ষেত্রে তোমার যখন ভার বাহুর দৈর্ঘ্যটা বাড়াইতে হবে, কি বলে, ভার বাহুর দৈর্ঘ্য কমাইতে হবে, মানে ফালক্রামের কাছাকাছি সাইডে রাখতে হবে, যাতে আমার হচ্ছে গিয়ে ভার বাহুর দৈর্ঘ্যটা হয়ে যায়, কমে যায়। তো ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বল বাহুর দৈর্ঘ্য বাড়াইলে আমরা কি পাই, যান্ত্রিক সুবিধা পাই। তো এখন হাতুড়ি দেখো, হাতুড়ির ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা সাধারণ প্রান্ত থাকে, তারপরে কি এভাবে ঠুকে 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 আমরা হচ্ছে গিয়ে কাঠে লোহা ঢুকাই। আর এই পাশে দেখবা আরেকটা এরকম টাইপের থাকে, এই যে এই টাইপের একটা এরকম শেপের একটা হচ্ছে পার্ট থাকে ফাঁকা। এই ফাঁকা পার্টটা দিয়ে কি হয়, আমরা হচ্ছে লোহাটাকে বের করতে পারি। তো হচ্ছে যেখানে লোহা থাকে তার পাশে ঠেস দিয়ে উঠানো হয়, যেটি ফালক্রাম হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে। এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে বিধায় এটি প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে। তাহলে এই লাইনটা দাগায় ফেলো যে হাতুড়ি কি, হাতুড়ি হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে। এরপরে সাঁড়াশি, সাঁড়াশিও এক ধরনের লিভার। প্রান্তে আমি সেটা আমার কি, সেটা হচ্ছে আমার বল বাহুর দৈর্ঘ্য। আর হচ্ছে গিয়ে যেই প্রান্তটাতে আমি রাখতেছি সেটা কি তোমার হচ্ছে ভার কাজ করতেছে। তাহলে ফালক্রামটি যেহেতু মাঝে থাকতেছে সেটা কি প্রথম শ্রেণীর লিভার। তাহলে এখানে যেহেতু ভার বাহুর দৈর্ঘ্য অপরিবর্তনীয়, মানে সাঁড়াশিতে কি তুমি চাইলে তো জিনিস, এই যে ভারটাকে, কাচের ক্ষেত্রে কি করা যাচ্ছিল, আমি কাপড়টা চাইলে ভার ফালক্রামের কাছে আনতে পারতেছিলাম, কিন্তু সাঁড়াশির ক্ষেত্রে তো এটা করার কোনো ওয়ে নেই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, একমাত্র বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে আমি যান্ত্রিক সুবিধা পাইতে পারি। এরপরে আসতেছে হেলানো তল বা হচ্ছে কপিকল। ঠিক আছে, কপিকল আমি কাকে বলতেছি, এই যে পতাকা তোলার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে বলা হয় কপিকল।
তো হেলানো তল কি? হেলানো তলে যান্ত্রিক সুবিধা সমান ভার ডিভাইডেড বাই বল, মানে হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা। এই জিনিসটা হচ্ছে তোমরা দাগায় রাখো। তাহলে এর আগে পাইছিলাম কি যান্ত্রিক সুবিধা সমান ছিল কি ভার ডিভাইডেড বাই বল, মানে ভার বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই বল বাহুর দৈর্ঘ্য। আর এখানে পাচ্ছি হেলানো তলের উচ্চতা ডিভাইডেড বাই হেলানো তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা। তো হেলানো তলগুলা কি, ধরো হচ্ছে আমরা দেখি না যে অনেক সময় যারা একটু হাঁটতে চলতে কষ্ট হয় বা হুইল চেয়ার বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে এই টাইপের, ধরো একটা সিঁড়ি, সিঁড়ির পাশে কি কোনো কিছু গড়ায় নামার ক্ষেত্রে আমাকে এরকম একটা তক্তা দিয়ে দেই না? তো একটা গোল জিনিস যেটাকে হচ্ছে আমার সিঁড়ি দিয়ে কষ্ট করে নামা লাগতো, আমি কি করে তাকে গড়ায় গড়ায় দিলেই সে হচ্ছে হেলে হেলে কি হয় নিচে চলে আসে, এখানে চলে আসলো। তো এই যে যন্ত্রটা আমি ব্যবহার করলাম তাকে বলা হয় কি হেলানো তল। তো হেলানো তলে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় হেলানো তলের দৈর্ঘ্য আর হেলানো তলের উচ্চতা, যে কতটুকু উঁচুতে তুমি তাকে সেট করতেছো আর ওই জিনিসটার দৈর্ঘ্য কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে আমি যান্ত্রিক সুবিধা পাচ্ছি। তাহলে একই উচ্চতায় উঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। তাহলে যদি কোনো কিছুকে উপরে উঠাইতে চাও তাহলে কি করতে হবে, তোমার হেলানো তলের দৈর্ঘ্যটাকে বাড়ায় দিতে হবে। তো হচ্ছে গাড়ির চাকা পরিবর্তন করার ক্ষেত্রে তোমরা হচ্ছে যদি দেখে থাকো তাহলে একটা জ্যাক বলে একটা যন্ত্র আছে, জ্যাক স্ক্রু। তো সেটা দিয়ে কি হয়, ফার্স্টে গাড়িটাকে উঁচু করা হয়, এই যে পাশে জ্যাক স্ক্রু এর ছবি দেয়া। তো জ্যাক স্ক্রু দিয়ে গাড়িটাকে উঁচু করা হয়। এরপরে হচ্ছে কি তোমার ওই গাড়ির চাকা টাকা এগুলো হচ্ছে খোলা হয়। তো সে কি করে হেলানো তলের নীতি মেনে কাজ করে। স্ক্রুর পেঁচানো অংশের উচ্চতা হলো হেলানো তলের উচ্চতা, এবং পেঁচানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। তাহলে এটাও মনে রাখবা যে স্ক্রু গজকে জ্যাক স্ক্রু সে হচ্ছে তোমার এক ধরনের হেলার মতো। এবার কপিকল, কপিকল কিভাবে কাজ করে দেখো, যদি একটু মুছে দিই। কপিকল হচ্ছে এই ধরনের একটা যন্ত্র, যেরকম একটা গোল থাকবে, এই গোলের এই পাশে হচ্ছে একটা দড়ি থাকবে, ওই পাশেও তোমার এক ধরনের দড়ি থাকবে, ঠিক আছে? তো ধরো এখানে আমি যদি একটা ভর ঝুলাই দিই, দড়িটা কি করবে আস্তে আস্তে এইদিকে হচ্ছে ঝুলে নিচের দিকে চলে আসবে। তো পতাকা উত্তোলনের সময় কি হয় দেখো না, একজন দড়ি ধরে টানে আর আস্তে আস্তে কি হয় পতাকাটা উপরের দিকে উঠতে থাকে। তো এই যে ফেনোমেননটা বা এই যে ঘটনাটা হচ্ছে সেটা কি এক ধরনের তোমার কপিকল। তো নরনক্ষম কপিকলে ব্লকটি স্থির নয়, কপিকলের সাথে ঘুরতে থাকে। তো কপিকল দুই ধরনের, একটা হচ্ছে অনর, একটা হচ্ছে নরনক্ষম। তো নরনক্ষম কোনটা, যেটার ক্ষেত্রে চাকাটাও ঘুরতেছে। আর অনর হচ্ছে যেখানে চাকাটা স্থির থাকে কিন্তু ওই যে আমার দড়ি টাইপের যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের ঘুরতে থাকে। তো কপিকল কোথায় ইউজ করা হয়, কোনো ভারী বস্তু উঠাতে বা কুয়া থেকে পানি উঠানোর ক্ষেত্রে আমাদের হচ্ছে কপিকল ব্যবহার করা হয়। তো কপিকলের ক্ষেত্রে পতাকা উঠানোর জন্য আমরা অনর কপিকল ব্যবহার করে থাকি। এক্ষেত্রে রশি টানার সাথে শুধুমাত্র চাকাটি ঘুরে। এখানে পতাকাকে যত উপরে উঠাবার প্রয়োজন হয় রশিকে তত নিচের দিকে টানতে হয়, ফলে এর মাধ্যমে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না, তবে ফলের দিক পরিবর্তন হয়। এবার আসতেছে চাকা বা চাকা অক্ষদণ্ড। চাকা অক্ষদণ্ড এক ধরনের কি সরল যন্ত্র, এটা লিভারেরই আর একটা ডিফারেন্ট রূপ। তো এখানে ভরকে বা ভারকে একটি রশির মাথায় বাঁধা হয় এবং চাকাটি ঘুরিয়ে সেই রশিটি অক্ষদণ্ডে জড়ানো হয়। তারপর চাকা অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাতের উপর যান্ত্রিক সুবিধা নির্ণয় করে। তাহলে এটা একটু দাগায় ফেলো, যে চাকা আর অক্ষদণ্ডের ব্যাসার্ধের অনুপাতের উপর আমাদের যান্ত্রিক সুবিধা নির্ভর করে। তাই যদি চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধের 6 গুণ হয় তাহলে 1 কিলোগ্রাম বল প্রয়োগ করে 6 কিলোগ্রাম ভরকে ওঠানো যাবে। তাহলে অক্ষদণ্ডের ব্যাসার্ধ যতটুকু সেইটার উপর ডিপেন্ড করতেছে কি আমার কতটুকু ওজনের আমি ভর উঠাইতে পারতেছি সেটা। তো চাকা অক্ষদণ্ডের সুবিধা যদি আমি বেশি করতে চাই, যে দেখো যে অক্ষদণ্ডের ব্যাসার্ধ 6 গুণ হইলে 6 কেজি উঠাইতে পারতেছি, তাহলে 10 গুণ হইলে কি আমি 10 কেজি উঠাইতে পারবো। তাহলে আমার যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করার জন্য আমার কি করতে হবে, চাকার ব্যাসার্ধটাকে বাড়াইতে হবে। তো মোটর গাড়ির হুইল স্ক্রু ড্রাইভার এগুলা কি করে চাকা অক্ষদণ্ডের মতো কাজ করে। এবার মানব দেহের সাথেও আমাদের কিন্তু কিছু সরল যন্ত্রের মিল পাবা। যেমন ধরো এই যে পায়ের পাতা, পায়ের পাতা দেখো একটা তোমার এরকম লিভারের মতো কাজ করতেছে। আমরা পা যখন হাঁটি আমরা কি করি একটু বাঁকাই দিয়ে হাঁটি, যখন কিছু তুলতে চাই আমার হাতও কি এক ধরনের লিভারের মতো কাজ করতেছে। তো এখানে দেখো যে হচ্ছে 3টা অঙ্গ, যেমন এখানে তোমাকে বলছে কি
আমাদের যে হাতের কথা যদি চিন্তা করি, যে এই যে কবজিটা, এই কবজিকে আমার ফালক্রামের মতো কাজ করে, আমি কিছু একটা ধরতেছি, তাহলে আমার এই পার্টটা কি, আমি বল দিচ্ছি, তাহলে এটুকু বল বাহুর দৈর্ঘ্য আমি বলতে পারি, মানে ভার বাহুর দৈর্ঘ্য। তো দেখো এই জিনিসটা আমার ফালক্রামের মতো কাজ করতেছে। এরপর আমার হাতের যে কনুই, কনুইটা কি একটা ফালক্রামের মতো কাজ করে। তারপর পায়ের ক্ষেত্রে আমি যখন হাঁটতেছি, আমরা কি পায়ের টো যেটা মানে সামনের অংশটা, পায়ের পাতার সামনের অংশটা, সেটার উপর আমি প্রেসার প্রয়োগ করি। তারপরে কি হচ্ছে, নিচের দিকে আসি। তাহলে দেখো এই সবকিছুকে আমার হচ্ছে এক ধরনের সরল যন্ত্রের মতো কাজ করে। তাহলে মানব দেহেরও কিছু অঙ্গ লিভারের নিতে অনুসরণ করতেছে। কি কি, যেমন পায়ের পাতা, হাত, তারপরে আমাদের হচ্ছে যে চোয়াল যেটাকে বলে, এই জিনিসগুলো। তো চোয়াল কেমনে কাজ করে, কারণ দেখো আমি চাবাচ্ছি, চাবানোর জন্য কি আমার একটা বল দেয়া লাগতেছে। আর আমার যে কুলির যে এই পার্টটা, সেটা কি হয়, সেটা হচ্ছে ফালক্রামের মতো হিসেবে কাজ করে। তো এই জন্য কি করি, আমরা সামনের দিকে দিয়ে কিন্তু খাবার চিবাই না, পেছনের দিকে চিবাই। কারণ আমি সামনের দিকে যতটুকু ফোর্স দিতে পারবো, পেছনের দিকে আরো বেশি ফোর্স দিতে পারবো। কারণ কি, পেছনে আমার একটা ফালক্রাম আছে, আমার একটা সাপোর্টিং সিস্টেম আছে। ঠিক আছে, আই গেস এই চ্যাপ্টারটা আমরা হচ্ছে বুঝে ফেলছি সবাই। তো বল কি করে, কোনো স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে চায়। তারপর সরল যন্ত্রে বল প্রয়োগে কি কাজ করা যায়, এই যে অনুশীলন গুলো আছে, এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা হচ্ছে কি করবা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার, পৃথিবীর উৎপত্তি ও গঠন। আগের চ্যাপ্টারে কি তোমরা সবাই সবকিছু বুঝতে পারছো, নাকি কোনো প্রবলেম আছে তোমাদের? সবাই বুঝছো সবকিছু? না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরের চ্যাপ্টারটাতে আসি, পৃথিবীর উৎপত্তি ও গঠন। এমনি করে হচ্ছে মনে রাখবা, কিছু আমাদের কি বলে নাই। একটা বিগ ব্যাং থিওরি বলে একটা হচ্ছে কি থিওরি আছে, তোমরা হয়তো নাম শুনছো সেটা। ঠিক আছে, তো বিগ ব্যাং থিওরিটা কি বলে, বিগ ব্যাং থিওরি বলে সবকিছু একসময় এভাবে পুঞ্জীভূত ছিল, একসাথে সবকিছু ছিল। তারপর হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে কি হয়, এরকম যে একসাথে সব পুঞ্জীভূত হয়েছিল, তারা কি করে ছড়ায় ছিটে যায়। তো ওই ছড়ায় ছিটে অনেক বছর ধরে তারা এরকম ঘোরাঘুরি করতে থাকে। তারপর আস্তে আস্তে এরকম বালিকণা গুলো একটা একটা করে হচ্ছে একজন আরেকজনের সাথে হচ্ছে অ্যাটাচ হইতে থাকে, হয়ে হয়ে তারপরে হচ্ছে তোমার ই করে, নাম কি, পৃথিবী বা গ্রহ নক্ষত্র এগুলা গ্রহণ করে। আচ্ছা মুনিফ, তোমার কি কোনো আর ম্যাম হচ্ছে মিস ম্যাম বলের অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা কোনটা? আর 94 পৃষ্ঠা শেষের দিকে যেটা আছে ওইটা, নাকি হচ্ছে গিয়া ধাক্কা বা টানকে বল বলে? সেখানে দুইটা আছে, একটা হচ্ছে ধাক্কা বা এটা টান। ডিপেন্ড করতেছে কত মার্কের কোশ্চেন অ্যান্সার করতেছে সেটার উপর। ধাক্কা বা টানকে বল বলে, এটা টানকেই এটা কিন্তু, বল বলে, আরেকটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো। যা করে তাকে গতিশীল করে বা করতে চায়। ম্যাম একটা হলো কোনো বস্তুর উপর ধাক্কা বা টানই হলো বল, আরেকটা হলো যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি, যদি তোমাদের এটা সংজ্ঞা আকারে আসে, তাহলে সেকেন্ড যেটা, যে যা কিছু প্রয়োগ করে তোমার গতিশীল বস্তুকে স্থির করতে চায়, স্থিরকে গতিশীল করতে যায়, এটা হচ্ছে কি তোমরা দেওয়ার চেষ্টা করবা। আমাদের কি হয়, দুই ধরনের সংজ্ঞা থাকে। একটা সংজ্ঞা হচ্ছে সাইন্টিফিক সংজ্ঞা, আরেকটা হচ্ছে এমনি সাধারণ মানুষ। তো ধাক্কা বা টানি বল, এটা একটা ক্লাস 2 এর পিচ্চিও বলতে পারবে। ঠিক আছে, কিন্তু আমরা তো যেহেতু এখন বড় হইছি, আমাদের একটু বিজ্ঞানসম্মত উপায়ে লিখতে হবে পরীক্ষার খাতায় যখন আমি লিখবো। বিরক্ত তো তাহলে হচ্ছে সবচেয়ে। দুইটাই ঠিক, কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় আমরা সেকেন্ডটাকে প্রেফারেন্স দিব। কারণ সেকেন্ডটা হচ্ছে একটু সাইন্টিফিক ভাষায় একটু বুঝতে সুন্দর আছি, শব্দ ব্যবহার করে লেখা। কিভাবে আছি, ঠিক আছে, এখন যেহেতু আমরা বড় হইছি, কনসেন্ট্রেট তার মানে শুধু থাকতেছি, ধাক্কা বা টান বললে নিজেও হবে না, কিছুই সুন্দর জানি না। ভাষায় বুঝাই দিতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? এ তো সমস্যা। আচ্ছা, আর প্রশ্ন নাই? আর হচ্ছে চ্যাটে আমি একটা প্রশ্ন আমার চোখে পড়লো, সরি আমি খেয়াল করি নাই। কোঅপারেশন আর কর্পোরেশন এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্স জানতে চাইছো সাহিব, আরিশা। আরিশা হচ্ছে কোঅপারেশন, কোঅপারেশন মানে কি সাহায্য করা,
বা হচ্ছে অপারেশন বা কোঅপারেশন, মানে কোঅপারেট করা মানে কি, সাহায্য করা না একজন আরেকজনকে। কোঅপারেশন হচ্ছে এমন ধরনের কোন অর্গানাইজেশন যারা হচ্ছে তোমার এরকম সাহায্য সহযোগিতা করতেছে। আর কর্পোরেশন হচ্ছে আলাদা এক ধরনের তোমার সংস্থা। ওরা হচ্ছে সাহায্য সহযোগিতা টাইপের কিছু না। আমরা দেখবো অনেক সময় অনেক ধরনের সংস্থার নাম দিয়ে অর্গানাইজেশন বলি, এই সেই। তো কর্পোরেশন কর্পোরেশন হচ্ছে এক ধরনের সংস্থা, অর্গানাইজেশন। আর কোঅপারেশন করে বা কোঅপারেট করে এগুলো হচ্ছে সাহায্য সহযোগিতা করে, এটা আলাদা জিনিস। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা পৃথিবীর উৎপত্তি আর গঠনে আসি। তো কিভাবে হচ্ছে, হ্যাঁ সুমাইয়া জামান বলো কি কোশ্চেন তোমার? সুমাইয়া জামান। আমি মানে নিজের মতো থাকতেই পারি না, যে একটা ডিফারেন্স মানে ছত্র আছে, এইটা আচ্ছা আরিশা, তোমার কি আরেকটা কোশ্চেন আছে? কি আরিশা কোশ্চেন করছে? আচ্ছা আসো আমরা পরের চ্যাপ্টারটাতে যাই। আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদেরকে হচ্ছে আবার একটু ইয়ে করবো নি। এই আর কি। আর এক সেকেন্ডের আচ্ছা জন্য আসো, তুমি আমি দেখা যাচ্ছে তুমি কি দেখছো স্ক্রিনটা? নিজের কি আবার ই হয়ে গেছে? আমি এবার একটু শেয়ার করে দিই। আচ্ছা ম্যাম, আপনি ক্লাসটা না শেষ করে দেন, এরপর শেষে হচ্ছে একদম কোয়েশ্চেন নেওয়া যাবে আবার, বাকি যতগুলো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারটা শেষ হোক। আচ্ছা সরি, মাঝে হচ্ছে আমার নেট একটু ডিস্টার্ব করার কারণে আমি হচ্ছে ই হয়ে গেছিলাম। আচ্ছা, স্ক্রিনটা আবার শেয়ার দিতে হবে ম্যাম, একটু ওটা দিয়ে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আই গেস দেখা যাচ্ছে সবকিছু, হ্যাঁ। এখন হচ্ছে আমি একটু ই করি, মহাবিশ্ব কিভাবে উৎপত্তি হয়েছে সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো আমাদের বিভিন্ন রূপকথায় বলা হয়, যেমন চীনের রূপকথায় বলা হয়েছিল কি বিশাল ডিম থেকে প্রথমে একটা দৈত্য জন্ম নেয়, এরপরে দৈত্যের অঙ্গ প্রত্যঙ্গ থেকে মহাবিশ্বের সবকিছু জন্ম হয়েছে। তো এগুলা আসলে কি রূপকথা, এগুলার আসলে বাস্তব ভিত্তি নেই। তো বিজ্ঞানীরা কি বলছে, এই লাইনটা দাগাবা, যে প্রায় 1370 কোটি বা 13.7 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব একটি অসীম ঘনত্বের প্রচন্ড উত্তপ্ত বিন্দু ভরে ঘনীভূত ছিল, যা বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ওই যে যেটার কথা বললাম, সবকিছু একসাথে অনেক কনজাস্টেড হয়ে তোমার হচ্ছে একসাথে হয়েছিল, একদম ঘনীভূত হয়েছিল। তারপরে হঠাৎ করে সে কি করে বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হয়ে চারপাশে ছড়াই পড়তে থাকে। তো ছড়াই টড়াই পড়ছিল, খুব ভালো কথা। এরপরে কি হয়, এই যেহেতু অনেক তাপ ক্রিয়েট হয়েছে, আস্তে আস্তে কি করে কণাগুলা ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে হয়ে একজন আরেকজনের সাথে একটু একটু করে জয়েন হইতে থাকে। তো এরকম জয়েন হয়ে হয়ে আস্তে আস্তে কি আমাদের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এরকম বিভিন্ন ধরনের জিনিস আমাদের তৈরি হয়। তো যাদেরকে আমরা বলতেছি কি জ্যোতিষ্ক, মানে আলাদা সবগুলাকে একসাথে আমরা বলি জ্যোতিষ্ক। হ্যালো হ্যালো তো এই যে বিস্ফোরণটা হয়েছিল, এই বিস্ফোরণকে বলা হয় মহাবিস্ফোরণ। তো একটা প্রশ্ন আসে যে মহাবিশ্ব কেন সম্প্রসারণ হয়? তো সম্প্রসারণ কেন হয়, কারণ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতে পাচ্ছে যে আস্তে আস্তে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। মানে ধরো সূর্যের সাথে পৃথিবীর আগে যে দূরত্ব ছিল, এখন কি হয়েছে, দূরত্বটা বেড়ে গেছে। তারপর অন্যান্য গ্রহ নক্ষত্রকে আস্তে আস্তে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে কেন দূরত্ব বাড়তেছে, কারণ আমরা কি আস্তে আস্তে সম্প্রসারণ হচ্ছে, আমাদের মহাবিশ্বটাও আস্তে আস্তে অনেক বেড়ে বেড়ে যাচ্ছে। তো এই কারণে কি বলা হয়, মহাবিশ্বকে সম্প্রসারণশীল এটা জিনিসটা হচ্ছে বলা হয়। তো এই সম্প্রসারণের ফলে প্রমাণ হচ্ছে যে মহাবিশ্ব এখনো বিস্তৃত হচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে। মহাকাশের গ্যালাক্সি, ছায়াপথ, তারাসমূহ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই কারণে বলা হয় যে সুদূর অতীতে অনেক আগে হয়তো ওরা একসাথে ছিল, এখন যেমন আমরা দূরে দূরে সরে যাচ্ছি, তখন ওরা কি হয় আস্তে আস্তে বিস্ফোরণের মধ্যে আলাদা হয়ে আস্তে আস্তে দূরে দূরে সরে সরে এরকম আলাদা আলাদা করে গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। তো সূর্য, পৃথিবী ও চন্দ্রের পরিচয়।
আমরা যে সৌরজগতে বাস করি সেটাকে বলা হয় কি মিল্কি ওয়ে। এটার বাংলা হচ্ছে আকাশগঙ্গা। কখনো যদি গ্রামে যাও, এখন অনেক লাইট পলিউশন বেড়ে গেছে, বাট গ্রামে গেলে দেখবা কি যে হচ্ছে ধরো কারেন্ট চলে গেছে, তখন আকাশের দিকে তাকাবে, তাকাই দেখবা পুরা আকাশে অনেক অসংখ্য হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র একসাথে তুমি দেখতে পাচ্ছ, তারা অনেক সাথে। এবং এটা হচ্ছে খুব সুন্দর সাদা দুধের মতো একটা নদী চলে গেছে, এরকম টাইপের একটা ফিল হবে। তোমরা আজকে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা লিখে সার্চ দিবা, তাহলে ছবিটা দেখতে পাবা যে অ্যাকচুয়ালি যদি কখনো কোনো প্রত্যন্ত গ্রামে যাও যেখানে কারেন্ট থাকে না, লাইট পলিউশন থাকে না, তাহলে দেখবা যেরকম মনে হবে যে একটা দুধের নদী চলে গেছে আকাশের মধ্যে। একে কি বলা হয়? আকাশগঙ্গা বলা হয়। তো আমরা কি এই মিল্কি ওয়ে এর অংশ। তো মিল্কি ওয়ে কি বা এই যে ছায়াপথ, এটা এই ছায়াপথের মধ্যে কি থাকে? নক্ষত্র থাকে, গ্রহ থাকে। তো আমাদের ছায়াপথের একটা নক্ষত্র, অনেক নক্ষত্র আছে, এর মধ্যে একটা নক্ষত্র হচ্ছে সূর্য। তো সূর্যকে কেন নক্ষত্র বলা হয়? কারণ তার নিজের আলো আছে। সূর্য কি আসলে একটা গ্যাসের পিণ্ড, সূর্যের মধ্যে হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, এই দুইটা মেইন গ্যাস, আরো কিছু গ্যাস থাকে যাদের সাহায্যে কি মহাকর্ষ বলের সাহায্যে এরা সব একসাথে হয়ে থাকে। তো হাইড্রোজেন গ্যাস কি হয়? যখন একসাথে হয় তখন প্রচুর তাপ আর আলো উৎপন্ন হয়। তো এই যে জিনিসটা হাইড্রোজেন হিলিয়ামের যে কনসেপ্টটা, এটা কাজে লাগাই কিন্তু আমাদের কিছু বোমা তৈরি করা হয়, বোম তৈরি করা হয়, যেগুলোকে বলা হয় হাইড্রোজেন বোম। কারণ এই যে হাইড্রোজেন যেমন একজন আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে অনেক তাপ আর আলো উৎপন্ন হয়, বোম্বেও কি হয় সেম, আমাদের অনেক তাপ লাগে, হয়। তো এই বিস্ফোরণটা, এই জিনিসটাকে কাজে লাগাই আমরা কি করি, হাইড্রোজেন বোমা বানাই। যাই হোক, তো এই তাপ আলো যে হচ্ছে সূর্যতে কন্টিনিউয়াসলি, যে আমাদের হাইড্রোজেন গ্যাস একজন আরেকজনের সঙ্গে যুক্ত হচ্ছে, রিয়েকশন হচ্ছে, যার ফলে যে এক্সট্রিম লেভেলের তাপ আলো উৎপন্ন হচ্ছে, সেইটাই কি আমাদের পৃথিবীতে আসতেছে, সেটা দিয়ে আমাদের গাছপালা বাড়তেছে, আমরা হচ্ছে বেঁচে থাকতেছি। তো সূর্যকে কেন্দ্র করে মহাজাগতিক বস্তুগুলা কি হয়, ঘুরতে থাকে। সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল মহাজাগতিক বস্তু ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। সৌরজগতে কয়টা গ্রহ আছে? 8টা গ্রহ আছে টোটাল। তো পৃথিবী এমনই একটা গ্রহ। পৃথিবীর আকৃতি কি গোলকের মতো, বা অনেকে বলে কমলা লেবুর মতো। ওর দুইটা সাইড চ্যাপ্টা, এই পাশে আবার গোল। আলো আর তাপ এগুলার জন্য কি করে? পৃথিবী সূর্যের উপর ডিপেন্ড করে, নির্ভর করে। সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, প্রাণীরা এভাবে বেঁচে থাকে। এবং সূর্যের আলো আসে বলেই কি পৃথিবী ঠান্ডা হয়ে যায় না। তো আমরা অনেক ঠান্ডা হলে আমরা কি মরে যেতাম, ফ্রিজ হয়ে যেতাম। তো আমাদের যতটুকু দরকার ঠিক অতটুকু তাপ আলো আমাদের হচ্ছে পৃথিবীতে আসতেছে। তো এই কারণে কি হচ্ছে, আমরা বেঁচে থাকতেছি। তো পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, চাঁদও কি করে? পৃথিবী কেন্দ্র করে ঘুরে। তো এই জন্য কি হয়, চাঁদকে বলা হয় পৃথিবীর উপগ্রহ। চাঁদ নিজে কোনো তাপ আলো উৎপন্ন করতে পারে না, সূর্য ওকে যে আলোটা দেয় সেই আলোটার সাইডই হচ্ছে সে আমাদের কি করে। তো চাঁদের হচ্ছে নিজের কোনো আলো নাই, চাঁদ হচ্ছে সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে চাঁদ হচ্ছে প্রতিফলিত হয়, তাই আমরা চাঁদকে আলোকিত দেখি। আর আমরা কি বলি, 27 দিন একটা পূর্ণ চান্দ্র মাস বা হিজরি ক্যালেন্ডার যদি তোমরা শুনে থাকো, ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার, তারা কি হয়, চাঁদের উপর নির্ভরশীল। তো চন্দ্র মাস বা চান্দ্র মাস হচ্ছে 27 দিনে হয়। মানে টোটাল চাঁদের পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে হচ্ছে তোমার 27 দিন। তো 27 দিন 8 ঘন্টায় পৃথিবী একবার চাঁদ একবার পৃথিবীকে ঘুরে আসে। তো এই লাইনটা হচ্ছে তোমরা দাগায় ফেলো। চাঁদের আয়তন পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, এটাও একটা এমসিকিউ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু আকাশে তো সূর্য আর চাঁদকে এক মনে হয়। কেন এক মনে হয়? কারণ সূর্য তো অনেক 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 দূরে অবস্থিত, সেই তুলনায় চাঁদ আমাদের অনেক কাছে অবস্থিত। এই জন্য চাঁদ অনেক ছোট হওয়া সত্ত্বেও তাকে আমরা সূর্যের আকারে দেখি, আর সূর্য অনেক বড় হওয়া সত্ত্বেও তাকে আমরা ছোট দেখি। তো হচ্ছে সূর্যের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 109 গুণ বড়। তাহলে এই লাইনগুলা দাগাবা যে চাঁদের আয়তন পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসে কত? 27 দিন 8 ঘন্টায়। এরপরে হচ্ছে এই যে দেখো, ধূলিকণা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হচ্ছে। এই ফ্লো চার্টটা দেখলে তোমরা বুঝবে যে কিভাবে আমাদের পৃথিবী হচ্ছে, যে অনেক ধূলিকণা একত্র হয়ে ফার্স্টে পৃথিবী সৃষ্টি হয়েছে। সে তখন অনেক গরম ছিল, টকবক করে সবকিছু ফুটতো। আস্তে আস্তে সে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার ফলে কি হয়েছে, জলীয় বাষ্প তৈরি হয়েছে। এর ফলে কি হয়েছে, আস্তে আস্তে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছে, বৃষ্টি হয়েছে, আরেকটু ঠান্ডা হয়েছে পৃথিবী। হয়ে হয়ে তারপরে কি বায়ুমণ্ডলে আস্তে আস্তে অক্সিজেন আর নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়েছে। তো পৃথিবীর যে কোনো জিনিস, প্রাণী বেঁচে থাকার জন্য কি অক্সিজেন দরকার হয়। তেমনি করে কি হয়েছে, আস্তে আস্তে আমাদের প্রাণের উদ্ভব ঘটছে। তো কি কি গ্যাস হয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, এই জিনিসগুলোকে আমাদের বায়ুমণ্ডল গঠন করে। এবার হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবীর গঠন কিরকম।
পৃথিবীর মধ্যে আমরা কি জানি, বায়ুমণ্ডল জানি। বায়ুমণ্ডলকে পৃথিবীর চারদিকে তোমার একটা গ্যাসের লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলি আমরা হচ্ছে বায়ুমণ্ডল। এরপরে হচ্ছে কি এটা সব থেকে হালকা, হালকা দেখে সে উপরের দিকে থাকে, বাইরের অংশে থাকে। এরপরে ভারী যে পদার্থগুলো আছে, ভারী পদার্থগুলো তৈরি করছে কি পৃথিবীর পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ। এই যে আমরা মাটিতে হাঁটাচলা করতেছি, এই পাহাড় টাহাড় পর্বত সবকিছু কি ভূপৃষ্ঠের মধ্যে অন্তর্গত। আর সব থেকে ভারী পদার্থ মিলে তৈরি হয় কি পৃথিবীর ভেতরের অংশ। তো বায়ুমণ্ডলের মধ্যে কি আছে? বায়ুমণ্ডলের মধ্যে আছে হচ্ছে মূলত নাইট্রোজেন আর অক্সিজেন। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন, কার্বন ডাই অক্সাইড, তারপরে আরো কিছু গ্যাস হচ্ছে থাকে। আর পৃথিবীর কি একটা তোমার টান আছে, এই টানটাকে বলা হয় অভিকর্ষজ বল। তো কি হয়, মানুষ হচ্ছে মানুষ না মানে গ্যাসগুলো কাছে থাকে। তাই যদি হচ্ছে কি তোমরা যখন পর্বতে উঠবা দেখবা যে মুসা ইব্রাহিম প্রথম এভারেস্ট মনে হচ্ছে কি যখন দেখবা পর্বত এক্সট্রা নিয়ে যায়। তো কেন নিয়ে যায়? সে উপর যত উপরের দিকে উঠবে তোমার অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে। কারণ আমি কি বলছি, পৃথিবী একটা শক্তির ফলে বাতাসগুলোকে নিজের দিকে টেনে রাখে। উপরের দিকে উঠতেছো মানে কি ওই টানটা আস্তে আস্তে বাতাসগুলো তো নিচের দিকে, তো আলটিমেটলি উপরের দিকে উঠলে বাতাসের লেয়ার হালকা হয়ে যায়। তো আমরা উপরের দিকে উঠলে আমরা অক্সিজেন কম হয়, এই জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে হচ্ছে উপরের দিকে যাওয়া লাগে। ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত বলা হয় কি ট্রপোস্ফিয়ার, এই লাইনটা দাগায় ফেলবা। এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস আর মেঘ থাকে। তোমরা জেনেছো যে মেঘ আসলে জলীয় বাষ্প দিয়ে তৈরি। ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে তৈরি হয় স্ট্র্যাটোস্ফিয়ার। টোটাল 4টা স্ফিয়ার আছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ঠিক আছে? তো এই চারটার আলাদা আলাদা কাজ আছে। তো মূলত হচ্ছে আমাদের যেই আবার মাঝে তোমার ট্রপোপোজ থাকে, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে একটা যে গ্যাপ আছে, এই গ্যাপের মাধ্যমে কি হয় আমাদের বিমান বা হচ্ছে এই এয়ারক্রাফট গুলা চলাচল করে। তো এদেরকে বলা হয় ট্রপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার কি? ট্রপোস্ফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে তাহলে কোন স্তরে ওজোন গ্যাস থাকে? ওজোন গ্যাস থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর স্ট্র্যাটোস্ফিয়ার কি অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, 9টা 47 বাজে। তোমাদের হচ্ছে অন্যান্য কাজ টাজ আছে। তো হচ্ছে তোমরা যতটুকু আজকে পড়াইছি এগুলা ভালোভাবে পড়ে রাখবা। এই পাঠ 6-এর আগ পর্যন্ত আমরা কিন্তু পড়ে রাখছি, ঠিক আছে? তো সবাই তোমরা ভালো করে পড়ে রাখবা। আজকে মডেল টেস্ট সলভ করাই দিছে, ওখানে যে কোশ্চেন গুলো দিছিলাম এগুলাও ভালো করে পড়বা। আই গেস তোমাদের হচ্ছে কি সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যাবে। ওকে, আই গেস আজকে আমাদের ক্লাস বুঝছো। কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, আমি হচ্ছে তোমাদের করে দিচ্ছি, অ্যান্সার করে দিচ্ছি। কি বলো কথা। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? হ্যালো, শোনো। হ্যাঁ, এখন তো নিয়েছে সমস্যা কি? আচ্ছা, সরি, আবার হচ্ছে আমার নেট একটু হয়ে গেছিল। না না, তোমাদের কারো নিশ্চয়ই। প্রবলেম আছে? না থাকলে আমি হচ্ছে ক্লাসটা আজকে এখানে শেষ করে দিব। হুম। আচ্ছা, কারো কোনো অসুবিধা নাই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম। ওই কারণে